আগামী 2 মাস জ্বালানি তেলের সংকট হবে না এমনটা বলছে সরকার। আমাদের একেবারে সচিত্র যে বিষয়গুলো আছে, যখন পেট্রোল পাম্পের দিকে আমরা তাকাচ্ছি সেখানে গাড়ির যে লম্বা লাইন দেখতে পাচ্ছি সেই চিত্র আবার ভিন্ন তথ্য দিচ্ছে। আমরা দেখছি যে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কিছু কিছু জায়গায় জ্বালানি তেলের বিক্রি কিন্তু আসলে বন্ধ আছে, যেমনটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তারা বন্ধ রেখেছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে একমাত্র যে শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সেটিও কিন্তু বন্ধ হয়ে গেছে। আসলে সামগ্রিকভাবে কোন চিত্রটা আসলে আমরা দেখতে পাচ্ছি আর বাস্তবিক চিত্রটাই বাকি, সেটি নিয়ে একটু জানতে চাইবো জনাব মতিউর রহমান, যদি আপনার কাছ থেকে একটু শুনি সামগ্রিক চিত্রটা আসলে কেমন। আমি তো জ্বালানি মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব, সম্ভবত তার একটা সাক্ষাৎকার দেখতেছিলাম। সামগ্রিক চিত্র বলতে এখানে 3টে অংশ আছে। একটা হলো সরকারি ভাষ্য। জি, সরকারি ভাষ্যটা সবসময় ওই যে আমাদের যে সাহেব বিবি গোলামের বাক্স আছে ওইটাতে যেমন করে কিছু সাজায়, সরকারি ভাষ্য কম বেশি সবসময় সেটা। সেরকম। তার কারণ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকারের আমলে আমরা এরকম কোনো অবস্থা দেখি নাই যে সত্য কথাটা সত্য হিসাবে বলি। নর্মালি দেয়ার ইজ গ্রে এরিয়া বিটুইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। চুল সাদা হওয়ার আগে একটু ধূসর হয়ে সিগন্যাল দেয়, বাট দেয়ার ইজ নো গ্রে এরিয়া বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসুড। কিন্তু সেটা আমরা ওভারকাম করতে পারি না। প্রত্যেকটা সরকারের, সেটা রাজনৈতিক সরকার হোক কিংবা সামরিক সরকার হোক কিংবা জোর করে যেভাবে এসে হয় সেগুলো হোক, সবাই যেন মনে করে সত্যটা বললে অসুবিধা হয়। আমি মনে করি লুকানোর কিছু নেই, সত্যটা বলা ভালো। নেতৃত্ব গুণে আমাদের এখানে যেটা নাই সেটার জন্য আমরা কষ্ট পাই। যেমন সংকট হতেই পারে। আমি সাউথ কোরিয়াতে একবার তাদের 70s শেষের দিকে, সম্ভবত 78-79 দিকে তাদের বা 80 দিকে চাল উৎপাদন কম হয়েছিল। ফ্রম দ্য প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু তাদের নেতা তখন পার্ক চুন হি প্রেসিডেন্ট ছিলেন, তারপরে তো চুন্দো ওয়ান আসলেন। তারা চাল আমদানি করবে না, তাদের নিজস্ব ফরেন টাকা খরচ হবে। জাস্ট প্রেসিডেন্ট ন্যাশনাল টেলিভিশন মিডিয়াতে বলল যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোরিয়ানরা 2 বেলা ভাত খাবে না, 1 বেলা ভাত খাবে, আর অন্যগুলো অন্যান্য খাবার খাবে। বাট দিস রেস্ট্রিকশন ওয়াজ নট ইম্পোজ ফর দ্য ফরেনার্স। আমি পরে 83-তে ওইখানে গিয়ে শুনলাম তারা এটা অক্ষরে অক্ষরে পালন করেছে। কেন পালন করলো? চাল আছে ঘরে কিন্তু 2 বেলা খাবে না, যে তারা আর আমদানি করবে না, কারণ আমাদের নেতা বলেছে। দ্যাট ইজ প্যাট্রিয়টিক সেন্স অফ ভ্যালু। আমরা কি এ পর্যন্ত এরকম একটা নেতা পেয়েছি? বঙ্গবন্ধু একসময় বলছিলেন আমি 3 বছর কিছু দিবার পারব না স্বাধীন হওয়ার পরে। তারপরে কারো কথা শুনবে? এখন এই যে জ্বালানি জব্দ করতেছে, ধরতেছে, এটা আমাদের নিজস্ব চরিত্রেরই অংশ হয়ে গেছে। একটা ভার্সন সরকারের ভাষ্য, এটা এরকম বলবে কোনো অভাব নাই, প্রচুর মজুদ আছে। কিন্তু বক্তা পর্যায়ে যদি সেটা হয়, আমি নিজেরটা যদি বলি, আমি যখন লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা থাকি, তারপর ঠিক পাম্পের কাছাকাছি গেলে যখন তেল শেষ হয়ে যায়, তো এটা তো কাউকে বিশ্বাস করানো যাবে না। তো আমি 3 বার লাইন দিয়ে তেল পাইনি, কারণ আমার ছোট্ট একটা টমটম আছে, নিজে চালাই, শুধু নাতিদের 1 বেলা স্কুলে নেওয়ার জন্য। তো পরে একজন ওই যে টিভিতে আসার একটা উপকারও আছে, এই বকবকানি ফেসাল কেসাল শোতে আসলে অনেকে হয়তো চিনে ফেলে। তো পাম্পের একজন বলে যে স্যার আপনার তো আমি টিভিতে দেখছি। আরে তা দেখছেন ভালো, সেই সুবাদে এখন তেলের কী হবে, তেল দিতে পারবেন কিনা? বলে স্যার আজকে শুক্রবার তো জুমার পরপরই চলে আসবেন, আমাদের গাড়ি তেল আনতে গেছে। তো জুমার পরে গেলাম, মোটামুটি ঘন্টা খানেক লাইনে থাকার পরে গেলাম যে ওখানে যাওয়ার পর 500 টাকা। পেট্রোল পাম্পের যারা আছেন তারা কি বলছেন? তাদের সাথে নিশ্চয়ই কথা বলেছেন। ওই বললো যে গাড়ি আসছে তো গাড়ি আসছে। তারা কি সংকটের ব্যাপারে কোনো কিছু বলছে যে না সংকট আছে? না, তাদেরকে জিজ্ঞেস করলাম যে, ওরা বললো যে আমাদের গাড়ি গেছে, নিয়ে আসলে জুম্মার পরে পাবেন। কিন্তু ওখানে যাওয়ার পর দিল 500 টাকা। আচ্ছা, 1 ঘন্টা অপেক্ষা করলেন, তারপরে 500 টাকার তেল পেলাম। 500 টাকার তেল পেলাম। এরপরে 500 টাকা তো তাদের এই তেলের পাম্পে দূরাদূরি লাইন দিতে আমার শেষ হয়ে যায় আবার। তো যেন ঠেলতে না হয়, আমার তো গায়ে জোর নেয়। পরে আরেকবার লাইন দেওয়ার পরে বললো যে এবার 1000 টাকা দিচ্ছে। তো ওটা নিয়ে চলছি, আবার শেষ হওয়ার আগে কোনো রকমে যদি যাওয়া লাগে যাব। বাস্তবটা সরকারি ভাষ্যের সাথে মিল নাই।
মানুষ গায়ে ফরে এগুলো বলতে জানে। আর বাস্তব অবস্থা বলতে আপনি সামগ্রিক অবস্থা কি বলছেন, এটা তো ভিতরের খবর তারা জানে। এই যে খবর আসে ইস্টার্ন রিফাইনারি ক্রুড অয়েলের অভাবে বন্ধ হয়ে গেছে, আবার তার কমা দিয়ে পরে বলতেছে অকটেন এবং পেট্রোল ঠিক আছে। এ কি বললো, আমি তো অকটেনে পাচ্ছি না। এটা সত্য কথাটা বলে আমাদের নিজের দায়িত্ব কম এটাতে। বৈশ্বিক বাজারে যুদ্ধের কারণে এটা হতেই পারে, এখন সেটা একটা ওয়ে আউট করে বললে হয় সবাই কম। যেমন আমি কালকে একটা সাক্ষাৎকারে বলছিলাম, সরকার অস্টিয়ারিটি মেনটেনের জন্য করুক না, সরকারি গাড়িগুলোতে প্রথম হাত দেখ। সমস্ত সেক্রেটারি সাহেবরা, জয়েন্ট সেক্রেটারি সাহেবরা যেগুলো সরকারের কন্ট্রোলে আছে সেগুলো বাসে যাবে। বাসে যাওয়ার মধ্যে তো গুণা নাই, তারাই যাবে। একটা ভালো বাসের মধ্যে করে সবাই গেল, সেগুলো করলে কিছুটা রেস্ট্রিকশন হয়ে যাবে। এখন এটা পাওয়ার ভিশনটা, পাওয়ারের লবিতে থাকার জন্য গাড়ির থেকে বাসে যাবে, এই মেন্টালিটিতে নামতে না পারলে কাজ হবে না। জনাব মোস্তফা ফিরোজ, আপনার কাছে আসি এই বিষয়টি নিয়ে। আমরা আসলে বাস্তব যে যেমনটি জনাব বদিউর রহমান বলছিলেন যে গ্রে এরিয়া নেই, হয় আছে না হলে নেই, বা যেটাই থাকুক না কেন সেটা স্পষ্ট করাটা জরুরি। কেননা জনগণ এক ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা সরকারের কাছ থেকে আশ্বস্ত আমরা আসলে হতেই চাই, কিন্তু সেটিকে আসলে প্রকৃত অর্থে আশ্বস্ত করতে পারছে যখন ভোক্তা পর্যায়ে মাঠে ঘাটে যে পরিস্থিতি তারা আসলে দেখতে পাচ্ছে, এবং বাস্তবিক তার প্রেক্ষাপটে সরকার এক ধরনের আশ্বস্তি আমাদের করার চেষ্টা করছে। সেখান থেকে জানতে চাইবো, বৈশ্বিক পরিস্থিতিও তো আসলে যেমনটি দেখতে পাচ্ছি, আগামী 2 সপ্তাহ পর কী হবে আমরা ঠিক জানি না। আমাদের প্রস্তুতির জায়গাটুকুই বা কীরকম, সব মিলিয়ে আপনি কেমন দেখছেন? পরিস্থিতি যে আসলে মানে প্রকৃত এখানে দায় কাকে দেব আমি বুঝে উঠতে পারছি না। কারণ উনি যেটা বললেন সত্য বলছেন যে এটা তো আসলে আমরা সৃষ্ট না, এটা একটা বৈশ্বিক পরিস্থিতির আমরা শিকার হয়েছি। শিকার হবার পর আমাদের এখানকার আসলে অবস্থাটা কি, সেটা সরকার যা বলছে হয়তো সেটা সঠিক, আবার জনগণ যেটা বলছে সেটা হয়তো সঠিক, কিন্তু আমরা কিন্তু কম বেশি সবাই ওই চেষ্টা করেছি এই সংকটটাকে ত্বরান্বিত করার জন্য। ধরেন আমি প্রতিদিন হয়তো 10 লিটার তেল নেই, আমি চেষ্টা করছি প্রতিদিন 20 লিটার তেল নেওয়ার। এই চেষ্টায় হয়তো উনি হয়তো আগে পাইছেন একটু, কিন্তু কেউ হয়তো ওই যে রাত 1টায় লাইনে দাঁড়িয়েছিলাম, বেলা 2টায় তেল পেলাম, বেলা 2টায় নাও পেতে পারতো। হ্যাঁ, তো কিন্তু প্রত্যেকেরই যে একটা প্রবল চেষ্টা আছে তেল মজুত করা, এটা তো একটা মানে স্বাভাবিক যে ফ্লোটা, সেই ফ্লোটা তো আমরা নষ্ট করলাম একদম। আমি একটা খুব ছোট্ট একটা উদাহরণ দিই। আমি গত মানে 15 দিনে 3টা দেশ সফর করছি। তার মধ্যে আমাদের মান বা আমাদের চেয়ে একটু কম দরিদ্র, মানে কি বলে, কম ধনী, আমাদের ধনী দেশই বলি, কম ধনী দেশও আছে আর ধনী দেশও আছে। একটা হচ্ছে নেপাল, একটা হচ্ছে থাইল্যান্ড, আর একটা হচ্ছে সিঙ্গাপুর। আমি বিশ্বাস করেন, আমি বাংলাদেশে নামার পরে যেই হুড়োহুড়ি দেখি, মানে যখন কি রাস্তা ক্রস করতেছি পেট্রোল পাম্পের লাইন দেখছি, আমি আচ্ছা ঠিক আছে সিঙ্গাপুরের তুলনা করলাম না, যদিও আগে তো হরমেশে আমরা সুইজারল্যান্ডে চলে যেতাম, তুলনা করতাম সুইজারল্যান্ডে। সিঙ্গাপুর, থাইল্যান্ড এগুলি ছিল তো আমাদের কাছে নস্যি, এগুলি ফু মারলেই উড়ে যাবে। কিন্তু আচ্ছা যাক, সেই কথা বিতর্ক বাদ দিই, কিন্তু সিঙ্গাপুরকে নাই বাদ দিলাম। সিঙ্গাপুরে তো তেল পাওয়া। থাইল্যান্ডের পরিস্থিতি কেমন দেখেছেন? সেখানে মানে এরকম পরিস্থিতি কি ছিটে ফুটা নাই? আচ্ছা ওইটাও নাই, কোনো বিন্দু মাত্র আমি প্রভাব দেখি নাই। আপনি মানে কেউ যদি এই মুহূর্তে যদি কেউ পরিচিত থেকে ফোন করেন, তারা এরকম যে মানে তেলের একটা দাম বাড়ার যে বিষয়, সেটিও কি সেখানে দাম হয়তো বাড়ছে, কিন্তু হ্যাঁ, বাট ওটা মানে অ্যাডাপ্ট করছে। ওরা তো আন্তর্জাতিক বাজারের সাথে মানে ওঠানামা করে, সেই তুলনায় হয়তো একটু একটু করে বাড়ছে, কিন্তু তেলের জন্য হাহাকার, লাইন, হুড়োহুড়ি এরকম কোথাও নেই। থাইল্যান্ড, সিঙ্গাপুর বাদ দিলাম, আপনি নেপালে তো আমি 3 দিন ছিলাম, আমি কোনো হুড়োহুড়ি দেখি নাই। আচ্ছা, নিয়মতান্ত্রিকভাবেই তারা স্বাভাবিক অ্যাজ ইউজুয়াল। এখন আপনি আবার যুক্তি দেবেন, আরে ওটা তো ছোট্ট দেশ, ওদের কতটুকু বা তেল লাগে, তা ওরা তো ওই অল্প তেলই আনে, অল্প তেলই তো আনে। তাহলে আপনি সংকটটা কোথায় দেখছেন? আসলে সংকটটা আমাদের মধ্যে, আমরা প্রত্যেকেরই দায় আছে, আমরা করছি। ধরেন আমি আপনাকে বলি, আজকে আপনি এখন স্ক্রল দেন
যে কোনো ক্রাইসিস নেই, যে সরকার একটা বলবে যে চালের মজুদ ভালো, তবে সবাইকে অনুরোধ করছি যে কেউ অতিরিক্ত চাল কিনে বাসায় করবেন না। দেখবেন যে ভোরবেলার থেকে আপনার মার্কেটের অবস্থা খারাপ হয়ে গেছে। অনুরোধ যদি করে, মনে করবে যে হ্যাঁ সত্যি ক্রাইসিস আছে, না জানি কি আছে, ভোর রাত থেকে কিন্তু সব দৌড়দৌড়ি শুরু করবে। আমরা তো এরকম নেশন, এই নেশনকে মানে কন্ট্রোল করা, কেউ কেউ বলে না যে এই দেশের জন্য আসলে শেখ হাসিনাই উপযুক্ত ছিল, অনেকে বলে তো। কেন বলে? এটা দুঃখে বলে, কিন্তু এটা তো স্বাভাবিক জিনিস না যে এই দেশের জন্য ওই রকম মানে কোনো খারাপ লোক থাকবে, খারাপভাবে শাসন করবে, সেটা তো না। কিন্তু আমাদের প্রকৃতিটাই এরকম। আপনি যখন বলতেছেন যে আপনি তো খুব সুন্দর দেখতে, আপনি শালা বোধহয় আমার মনে হয় করতেছে, মানে টিটকারি মারতেছে, হ্যাঁ জি মানে